নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। আমি 50তম পর্বে কেন বলতে চাই সেটা বলতে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি আমার মা, আমি আমার ছোট ভাই, আমি আমার একমাত্র ছোট বোন এবং আমার কলিজার টুকরা আমার বড় মেয়েকে কিভাবে হারিয়ে ফেলেছিলাম, সেই যুদ্ধটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকে এই 100তম পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে একজন মুমূর্ষ ক্যান্সার রোগী বা একজন ক্যান্সার রোগী এত ঝাপটা পেরিয়েও কিভাবে এখনও বেঁচে আছে, কিভাবে এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। আজকে আমার সেই বেঁচে ওঠার গল্পই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মা যখন অসুস্থ হলেন, সেই সময়ে মূলত চিকিৎসা সেরকম উন্নত ছিল না। আমরা আমাদের মায়ের চিকিৎসা কতটা কি হয়েছে সেটা ঠিক বলতেও পারবো না, কারণ যে কেমোথেরাপি সেটা উনি শেষ করেননি, রেডিওথেরাপিরও কী অবস্থা আমরা সেভাবে বলতে পারবো না, কারণ খুব ছোট ছিলাম। তারপর আমার ভাইয়ের যখন ট্রিটমেন্ট চলছিল, তখন বাংলাদেশ ভারত দুই দেশের যে টানাপোড়েন, এটাতে যেটা হয়েছিল, ওরও চিকিৎসায় কিছু ঘাটতি ছিল। আর ওর যে প্রবলেমটা ধরা পড়েছিল অস্টিওসার্কোমা, সে সময়ে এই প্রবলেমটার কথা শুনলে ডাক্তাররাও ভয় পেত, এরকম একটা সমস্যা। তো আমার বোন, ওর যখন ধরা পড়ল, শুরু থেকেই আমরা একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, আর এটা নিতে হয়েছিল আমার বোনের কারণে। তারপর ওর দ্বিতীয়বার যখন আবার ধরা পড়ল, তখন একটা প্রবলেম যেটা হলো কেমোথেরাপি, তারপর অপারেশন, রেডিওথেরাপি, এসব শেষ হলো। তারপরে যেটা একটা প্রবলেম ধরা পড়লো যে ওর সেলে আসলো টিবি সেল, মানে বায়োপসি যে করা হয়েছে সেখানে ওর টিবি সেল আসলো একটা। তো ডাক্তার ওকে টিবি ট্রিটমেন্ট দিলেন। কিন্তু আমার বোনটা ও কিছুদিন খেয়ে ওষুধ 3-4 দিন খেয়েছে, তারপর বন্ধ করে দিয়েছে। এটা আমি জানতে পেরেছি আরও 3-4 দিন পরে। তারপর অনেক জোর করেছি, কিন্তু ওকে আর খাওয়াতে পারিনি। তারপর যে হরমোন থেরাপি দিয়েছিলেন ডাক্তার, সেটাও সে হয়তো একদিন খেত, 2 দিন ভুলে যেত, আবার খেত। তো প্রতিদিন তো মনে করিয়ে দেওয়া যায় না। তার মধ্যে এই ওষুধ খাওয়ার একটা চরম অবহেলা ছিল। আর এই অবহেলার কারণ ছিল, সে কোথাও একটা বিশ্বাস করত। সে প্রায় বলতো আমাকে যে দিদি, আমি বেশি দিন বাঁচবো না। যেমন হয়তো সে কোনো শপিংয়ে গেল, হ্যাঁ, 5,000-10,000 টাকা নিয়ে গেল, তো কেনাকাটার পর তার টাকা শর্ট পড়তো, আমাকে ফোন দিত যে দিদি টাকা পাঠাও, আমার আরও লাগবে। তো আমি তাকে বলতাম যে বোন, এত খরচ কেন করো, টাকা তোমার জমানো উচিত। সে তখন আমাকে বলতো যে দিদি, কয়দিন বাঁচবো, তুমি টাকা জমাতে বলো কেন, আমার যা ইচ্ছা আমি কিনবো। মানে সে কোথাও এক জায়গায়, মানে একটা জায়গায় সে এটা বিশ্বাস করতো মনের কোথাও, যে সে বেশি দিন বাঁচবে না, এই বিশ্বাসটা তার ছিল। আর আমার মেয়ের, ওর যখন ট্রিটমেন্ট চলছিল, ওর ট্রিটমেন্টে আমি বলতে পারি আমার জানা মতে ওর ট্রিটমেন্টে কোনো ত্রুটি ছিল না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ডাক্তাররা যেভাবে বলেছে, যা বলেছে সব আমরা মেনেছি, সব কিছু ফলো করেছি। কিন্তু আমার মেয়ে ছিল মহাপণ্ডিত, ও
একা একা নেটে সার্চ দিয়ে দিয়ে দেখতো এই রোগের আদ্যপান্ত। ডাক্তার বলার আগে সেই যেন বেশি জানতো, বুঝতো, এরকম। তো যখন দ্বিতীয়বার আসলো, ধরা পড়লো, ও আমাকে বলল, মা আমি আর 1 বছর বাঁচবো। আমি ওকে বললাম যে এটা কেন বলছো? বলে কি যে এই কিউকেনবার্গ, এটা হলে মানুষের আয়ু 1 বছর। আমি বললাম যে এটা কোনো কথা হলো? তুমি এটা বলো, এটার কি মানে পৃথিবীতে যারই হয় সে মারা যায়? সে আমাকে বলল যে 1000-এ 1জন বাঁচে। আমি মেয়েকে বললাম যে মা তুমি সে 1000-এ 1জন। এটা আমি বিশ্বাস করলেও আমার মেয়ে বোধহয় বিশ্বাস করতে পারেনি। সেও মনের কোথাও না কোথাও পুষে রাখতো যে বেশি দিন বাঁচবে না। এবার আমি আমার কথা বলবো, আমি কি করেছি, আমি কি বিশ্বাস করেছি। আমার যখন ধরা পড়লো প্রথম 2009 সালে, আমার আমার যে আপনজনদের নিয়ে আমি এত দৌড়াদৌড়ি করেছি, ওদেরকে নিয়ে আমি যতটা কাতর হয়েছি, আমার যখন ধরা পড়লো আমার এটাকে কিছুই মনে হলো না। আমার মনে হলো এটা যেন একটা জ্বর ঠান্ডার মতো ব্যাপার, একদম এরকমই মনে হলো। আমি হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালে এত ভিজিটর, যে ডাক্তার নার্স, তারা বলতো যে আপনি কে, আপনার এত ভিজিটর কেন? কোনো ভিআইপি রুগী বা মন্ত্রী মিনিস্টার ভর্তি হলেও তো এত ভিজিটর আসে না, কি বিষয় আপনার এত ভিজিটর কেন? তো এখন আমি কি করব? লোকজন আমাকে ভালোবাসে, এত ভিজিটর আসে, সেটা তো আমি কিছু বলতে পারি না, না? তো সেখানে আমার আত্মীয় স্বজন, আমার কাছের মানুষজন, ওনারা এসে আমাকে দেখে কান্নাকাটি শুরু করে দিতেন, একদম ভেঙে পড়তেন। তো আমাকে ওনারা কি সান্ত্বনা দিবেন? দেখা যেত আমি সান্ত্বনা দিতাম, ওনাদের বোঝাতাম যে মাত্র কয়দিন, তারপর তো আমি সুস্থ হয়ে যাব, মানে আমি সান্ত্বনা দিতাম। তারপর যখন কেমোথেরাপি শুরু হলো, কেমোথেরাপির একটা মানে থেরাপি নিয়ে আমি শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়তাম, এবং সেটা শুধু শারীরিকভাবেই, হয়তো খেতে পারতাম না, একদম সারাক্ষণ বমি বমি লাগতো। তখন তো সাইড ইফেক্ট আরও অনেক বেশি ছিল, পার্শ্ব প্রতিক্রিয়া। তো কষ্ট হতো খুব, শুয়ে থাকতাম, মানুষজনের সাথে কথা বলতাম না। শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু মানসিকভাবে না। মানসিকভাবে আমি এতটুকু ভেঙে পড়িনি। তারপর রেডিওথেরাপি নিলাম। রেডিওথেরাপি নেওয়ার সময় আমি যখন আমার এই সরকারি হসপিটালে নিয়েছি, সরকারি হসপিটালে একটু সিরিয়াল পেতে ঝামেলা হয়, যাই হোক ঝামেলা করেই নিয়েছি। তো প্রথম যেদিন আমি মানে আমার ফাইলে ডাক্তারের অনুমতি নিয়ে পরের দিন থেকে শুরু হবে রেডিওথেরাপি, তো এরকম এক ডাক্তার আমাকে মুখের উপর বললেন যে রিকভারি করা মুশকিল। মানে রিপোর্ট দেখে, আমার স্টেজ দেখে, আমি 3rd স্টেজ সম্ভবত শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা আর কি স্টেজ ছিল। তো সেটা দেখে আমাকে এভাবে বলল, উনি বললেন একেবারে মুখের উপর। আমি ওনাকে বললাম যে স্যার, এই বাঁচা মরার বিষয়টা তো উপরওয়ালা ঠিক করবেন, আপনি প্লিজ আমাকে একটা সিগনেচার দেন প্লিজ। আমি এটা বললাম ওনাকে। যাই হোক, ডাক্তার মানুষ, উনি কী বুঝে বলেছেন, আমি কিছু মনে করিনি। তো আমার রেডিওথেরাপি চলছে। মাঝখানে একবার আমার বোন স্ক্যান করতে হবে। তো বোন স্ক্যানের জন্য গেলাম ডায়াগনস্টিক সেন্টারে, সম্ভবত ল্যাবেড বা পপুলারেই বোধহয় গিয়েছিলাম। তো ফাইল জমা দিলাম, টাকা পয়সা জমা দিলাম। ওনারা আমাকে বলছে যে রুগীকে ডাকেন, পেশেন্টকে ডাকেন। আমি বললাম যে ভাই, আমি তো পেশেন্ট। মনে হলো যেন আমাকে পেশেন্ট হিসেবে ঠিক পছন্দ হচ্ছে না। যাই হোক, মানে সেভাবে স্মার্টলি সেজে গুজে গেছি, পেশেন্ট মনে হচ্ছে না। তো যাই হোক, করলাম।
তারপর এই যে রেডিওথেরাপিগুলো আমি নিলাম, একেবারে আমি একা। আমি এমন একটা রোগীকে দেখিনি যে একা একা এসেছেন, কিন্তু আমি সবগুলো রেডিওথেরাপি আমি একা, আমার সাথে কেউ নেই। কারণ এটাকে আমার তেমন সিরিয়াস কিছু মনেই হয়নি। রেডিওথেরাপি নিব, আবার সঙ্গে আসতে হবে কেন লোকজন? কারণ রেডিওথেরাপি নিলে তো আর সেরকম শরীর খারাপ লাগে না। কেমোথেরাপির পর শরীর খারাপ লাগে, তখন লোক প্রয়োজন আছে, কিন্তু রেডিওথেরাপি আবার লোক কিসের? কিন্তু অন্যান্য রুগীদের আমি দেখেছি 1জন 2জন এরকম ধরে ধরে নিয়ে আসতেছে, বা তারা খুব দুর্বল এরকম। কিন্তু আমার এটা হয়নি, আমি একা একা একদম 25টা রেডিওথেরাপি নিলাম। তারপর আমার শুরু হলো হরমোন থেরাপি। ডক্টর আমাকে একটা ওষুধ দিলেন, টেমোক্সিফেন সম্ভবত ওষুধটার নাম। প্রতিদিন একটা করে খেতে হবে 5 বছর। আমার বোন যে ওষুধটা একদিন খেলে 2 দিন ভুলে যেত এরকম, সেই ওষুধটা। তো আমি কি করলাম, এই 5 বছর আমি একদম নিয়মিত খেলাম। আমি আপনাদের আজকে বলছি যে আমার একদিনও ভুল হয়নি। 5 বছরের প্রতিটি দিন আমি নিয়মিত খেয়েছি ওষুধটা। তারপর যখন আমার 2012 সালে আমার লাংসে পানি আসলো, সে সময়ে মানুষজন ধরেই নিয়েছিল যে হয়তো আমি এবারে আর ব্যাক করব না, হয়তো আমি বাঁচব না। কিন্তু যখন হসপিটালে ভর্তি হলাম, যেদিন আমার এই পানি বের করা হলো, আমি দেখলাম যে ওই গামলা বলে এগুলোকে, 2টা গামলা প্রায় ভরে গেছে। এত পানি আমার ভেতরে কিভাবে ছিল, আমি আশ্চর্য হয়ে গেলাম। ডক্টর বের করলেন, তারপর উনি কি এক ইঞ্জেকশন দিলেন, যাই হোক এটা প্রতিরোধমূলক কোনো একটা ইঞ্জেকশন সম্ভবত। তো ডাক্তার অপারেশনের পর আমাকে মানসিকভাবে শক্ত থাকতে দেখে উনি বেশ উৎসাহিত হলেন। তারপর আমি যতবার চেক আপে গেছি, এরপরেও গেছি, উনি আমার সাথে খুব আন্তরিক আচরণ করেছেন। তো আমার বোনের যখন 2017 সালে ওর একই লক্ষণ, শ্বাসকষ্ট এবং সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে ওঠে, এই টাইপের সমস্যা, একই লক্ষণ, আমি চিন্তা করলাম এই ডাক্তারকেই দেখাই। ওনার নাম ডক্টর নাজমুল আলম। উনি অত্যন্ত ভালো ডাক্তার, বক্ষব্যাধির ডাক্তার। তো আমি আমার বোনকে নিয়ে গেলাম ওনার কাছে। আমরা বাইরে ওয়েটিং রুমে বসে আছি, ভিতরে রুগী। তো সেই আমাদের সিরিয়াল আসতে আমরা যখন ভেতরে ঢুকলাম, ডাক্তার আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। উনি ওকে দেখে বললেন, আপনি? আমি বললাম, জি স্যার। বলে কি, এই একটু আগে যে পেশেন্ট ছিল ওনাকে তো আমি আপনার কথাই বলছিলাম, আর আপনি এলেন। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি বেঁচে আছেন কি না। আমি ওনাকে বললাম যে আমি তো ওনার মোবাইল নাম্বারটা রাখিনি ভুলে, তো এখন কি অবস্থায় উনি আছেন আমি জানি না। আমি আপনার গল্প করছিলাম, আপনার সাহসের গল্প করছিলাম, আর আপনি এলেন। উনি একেবারে আমাকে দেখে অবাক হয়ে গেলেন, ভূত দেখার মতো। যাই হোক, তারপর আমার বোনের ট্রিটমেন্ট হলো, সব হলো। তো এই যে বিষয়টা, স্যার আমার উপর একটা প্রত্যাশা, ভরসা যে আমি মানসিকভাবে অনেক শক্ত, এটা উনি বুঝেছেন। কারণ উনি দেখেছেন যে আমি একটু হইনি, দুর্বল হইনি। সেজন্য যখন এই আমার লাংস থেকে পানি বের করলো, তারপরে আমাকে ডাক্তাররা একবার দিতে চাইলো কেমোথেরাপি। আবার ওনারা বলছে যে টেস্ট করে দেখা গেল যে ক্যান্সারের কিছু পাওয়া যায়নি, ম্যালিগন্যান্সি কিছু পাওয়া যায়নি। তো বলছে যে তাহলে এটা এই পানিটা কেন আসলো, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ। তারপরে টিবি টেস্ট করলো, সেটাও নেগেটিভ আসলো। এবার ডাক্তার কি করবে, বলছে যে কেমোথেরাপি নিতে হবে।
তো তখন আমার এক ডাক্তার বান্ধবী ছিল দিবা, সে একটা বড় ভূমিকা পালন করেছে। দিবা, তারপর আমার এক দাদা কান্তিদা, উনিও ডাক্তার, এরকম ওনারা কয়েকজন মিলে একটু বসেছিলেন সেদিন আমার যিনি অনকোলজিস্ট ছিলেন ওনার সাথে। তো তারপরে ওনারা সবাই কথাবার্তা বলে যেটা ঠিক হলো যে কেমোথেরাপিতে মানুষ বেশি কাবু হয়, তো যেহেতু এটা বোঝা যাচ্ছে না ক্যান্সারের কারণে এটা এসেছে জলটা, তো যক্ষার ট্রিটমেন্ট অপেক্ষাকৃত কম কষ্ট এটাই করা উচিত। তো আমাকে তারা যক্ষার ট্রিটমেন্ট ঠিক করলো। ডাক্তার আমাকে 6 মাসের এই যক্ষার যে ট্রিটমেন্ট আছে সেটা সম্পূর্ণ করতে বললেন। আমি করলাম, নিয়মিত করলাম যক্ষার ট্রিটমেন্ট। এই যে শুরু করলে শরীর খারাপ লাগা, এটা আমি তখন বুঝেছিলাম যে আমার বোনটা কেন বন্ধ করে দিয়েছিল। আমার যতই খারাপ লেগেছে আমি এটাকে সিরিয়াসলি নিইনি। আমি ভেবেছি যে এটা একটা চিকিৎসার অংশ। আমি একেবারে ঠিকঠাক মতো শেষ করলাম, একদিনও ভুল করলাম না। প্রথমে 4টা 3টা 2টা এরকম যা যা নিয়ম সেভাবে করে খেলাম, এত বড় বড় ট্যাবলেট। তো আমি তারপরে ভালো আছি, এই এতদিন ভালো আছি। 2024 সালের মে মাসে আমার আবার ব্যাক করলো। তো এবারে অন্য আরেকটা ব্রেস্টে তো অপারেশন হলো। এবারে অপারেশন আসলে শরীরে তো আগে থেকেই অনেক রোগ নিয়ে বসে আছি, বাসা বেঁধে আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস, তারপর কোলেস্টেরল, এসব কিছু আছে আগে থেকেই। তো স্বাভাবিকভাবেই অপারেশনের পর কিউর হতে বা শুকাতে একটু সময় বেশি লাগবে, আমি মেনে নিলাম। ফুলা কমছে না কিছুতেই, মেনে নিলাম, কি আর করা যাবে। তো ডাক্তার কিছু ব্যবস্থা দিলেন, সেসব ফলো করলাম। খুব গরম লাগতো, একটা ওয়্যার একটা এরকম একটা জামা পরতে হতো, প্রচণ্ড গরম লাগতো। যাই হোক, তাও ডাক্তার দিয়েছে, পড়তে তো হবেই, পড়লাম। তারপর কেমোথেরাপি, প্রথম থেরাপি যেদিন নিলাম আমি একেবারে বাসায় এসেই বিছানায় শুয়ে পড়লাম। মনে হয় যে আমার শরীর নিতেই পারেনি যে এটা কি ঢুকলো শরীরে। আমি উঠতেই পারছিলাম না, একেবারে মনে হচ্ছিল যে আমি সংজ্ঞাহীনের মতো। আমি মানে এত কষ্ট হচ্ছিল যে খেতেও পারছিলাম না, উঠে বসতেও পারছিলাম না, শুয়ে থাকলেও যে ঘুম না, কিন্তু চোখ বন্ধ করে আছি। এটা যে কি বলতে পারবো না। ঠিকমতো বাথরুমেও যেতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আসলে কি হচ্ছে আমার সাথে। আমি মনে মনে স্রষ্টার নাম জপতে থাকলাম, স্রষ্টার নাম এক মনে জপতে থাকলাম। তারপর এভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 8 দিন, 8 দিনের দিন একটু উঠে বসলাম, 9 দিনের দিন আর একটু, এরকম করে করে ঠিক হলাম প্রথমটা। তারপর দ্বিতীয়টাতে অপেক্ষাকৃত কম খারাপ লাগলো, তৃতীয়টাতে সেরকমই লাগলো। এভাবে করে করে কেমোথেরাপি শেষ করলাম। এবার রেডিওথেরাপি যখন নিতে গেলাম, মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি। কেমোথেরাপি চলাকালীন সময়ে একটু যে পাশটায় অপারেশন হয়েছে ও পাশের হাত এবং ওই পাশটা একটা অস্বাভাবিক ফোলা খেয়াল করলাম। তো আমি আমার অনকোলজিস্টকে এটা যে দেখালাম, বললাম, উনি বললেন যে ঠিক হয়ে যাবে। আবার ওনারা নিজেরা কথা বলছেন নিজেদের মধ্যে যে দুপাশে অপারেশন, তো একটু তো এরকম হবেই, এরকম কথা বলছে। তো যাই হোক, এটা একটা প্রাসঙ্গিক কথা, তো সেজন্য একটু শেয়ার করলাম। তারপর শুরু হলো আমার রেডিওথেরাপি যখন নিলাম 4-5টা সম্ভবত 4টা যখন নিলাম, আমি খেয়াল করলাম যে পাশটায় আমার অপারেশন হয়েছে সেই হাতটা আমি আর নাড়তে পারছি না, প্রচণ্ড ব্যথা।
একেবারে হাতের গোড়ায় মনে হয় যে ব্যথায় আমি নড়লেই মনে হচ্ছে হাত খুলে পড়ে যাবে, এমন ব্যথা। তো আমি চিন্তা করলাম যে কি করা যায়, কি করব আমি। তো এর মধ্যে যখন কেমোথেরাপি চলে, সেই সময় আমি আমার মেয়ের কেমোথেরাপি যখন চলে, তখন আমি ওখানে ওয়েটিং রুমে বসা অবস্থায় একটা টিভিতে, ওদের যে ডিসপ্লে টিভি, ওখানে দেখছিলাম যে ব্রেস্ট ক্যান্সার পরবর্তী যে ব্যায়ামগুলো আছে সেটা দেখাচ্ছিলেন সিস্টার সরবরি। তো আমি সেটা দেখেছিলাম, এটা আমার মনে আছে। তো আমার যখন কেমোথেরাপি চলছিল, আমাকে ডক্টর বলেনি ব্যায়ামের কথা, আমাকে আমার অপারেশনের ডক্টরও বলেনি, ওখানেও সেভাবে বলেনি, কিন্তু আমার সেটা মনে আছে। আমি ওই যে দেখেছিলাম, আমি এই ব্যায়ামটা করতাম। আমার শরীর খারাপ থাকলেও আমি ব্যায়ামটা 3 বেলা ব্যায়াম করার কথা সেখানে নির্দেশনায় দেখেছি। সেই 3 বেলা আমি ব্যায়ামটা করতাম। যখন একেবারে 7 দিন পড়েছিলাম, শুধু ওই কয়েকটা দিন আমার মিস হয়েছে, কিন্তু আমি এটা করতাম। তো যাই হোক, যেটা বলছিলাম, রেডিওথেরাপি 4টা নেওয়ার পর আমি খেয়াল করলাম যে এই হাতে আমি একদম নাড়তে পারছি না, এত ব্যথা। আমি কি করব? ডাক্তারের কাছে যাব? ওই যে মনে পড়লো যে হবেই তো এরকম, 2 পাশে যেহেতু অপারেশন, এরকম একটা জবাব হয়তো পেতে পারি বা কিছু, আমি জানি না। আমার যেতে ইচ্ছে করলো না। আমি চিন্তা করলাম আমি নিজেই ঠিক করব, দেখি কি করা যায়। তারপর এটা আমার বাম পাশে হয়েছে, আমি ডান হাত দিয়ে ধরে ধরে বাম হাতের ব্যায়াম করাচ্ছি। 2 হাতেই অন্য সময় ব্যায়াম করি, কিন্তু এখন তো আর সেই সুযোগ নাই, যেহেতু এই হাত নাড়তেই পারি না। এবার ডান হাত দিয়ে আমি আস্তে আস্তে করে করে বাম হাতের ব্যায়ামগুলো করাচ্ছি। এভাবে করে করে 2বার 3বার করার পর চতুর্থবার একটু সহজ হচ্ছে করানোটা। এই 3-4বার 5বার যখন করিয়েছি, একদম মনে হচ্ছিল যে আমার প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে, এত ব্যথা। তো যাই হোক, এভাবে করে করে একদিন গেল। পরের দিন দেখলাম যে ব্যথাটা একটু কম। তারপর আমি ওই যে রেডিওথেরাপির নির্দেশনায়ও দেখেছিলাম যে বেশি বেশি ব্যায়াম করতে হবে। তো সেই নির্দেশনাটা আমি ফলো করলাম। সারাদিনে আমি 5বার 6বার এরকম, সারাদিনই মনে হয় যে আমি বসে থাকলেই ব্যায়াম করছি, এরকম করতে থাকলাম। তারপরে এই ব্যথা চলে গেল। আমি রেডিওথেরাপিও শেষ করলাম। আমার হরমোন থেরাপি চলছে এখনও। তো একদিন আমি এরকম অসুস্থ, আমাকে দেখতে এসেছে আমার ছোট ভাই বোনরা। ওরা আমার অনেক ছোট, কিন্তু ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। দেখতে এসেছিল সেদিন আশরাফ। তো আশরাফ আমাকে দেখে গিয়ে ও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেখানে লিখেছে সে সাহসের দেবী। আমাকে সে উপাধি দিয়েছে সাহসের দেবী। আমি এই বিষয়টা খেয়াল করলাম। এই যে আমার যতবার এই ক্যান্সার হয়েছে, আমি একবারের জন্যেও বিন্দুমাত্র ভয় পাইনি। আসলে এই বিষয়টাতে আমার সাহস, আমার নিজের ক্ষেত্রে আমার সাহসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে যতটা থাকা দরকার, একেবারে আমার মনে হয় যে সাহসের কোনো কমতি ছিল না আমার নিজের ক্ষেত্রে। কারণ আমি ভয়ই তো পাইনি। আমার যতবার হয়েছে ততবার একবারও আমি ভয় পাইনি। আমার মনে হয়নি যে এটা আমার মৃত্যুর কারণ, এটা আমাকে ভাবায়নি। আমার মনে হয়েছে যে এটা অন্যান্য 4-5টা রোগের মতো। এই সাহসটা আমার শুরু থেকে শেষ অবধি ছিল। এবং আমার যেটা মনে হয় যে এই সাহসটা যদি থাকে একজন রোগীর, সে রোগীকে কোনো রোগ কাবু করতে পারে না। একজন রোগী, একজন পেশেন্ট যখন বিশ্বাস করে নেয় যে আর সম্ভব না, এই বিশ্বাস সেই রোগীকে দুর্বল করে দেয়। এরপর আমি যখন এই বলতে চাই শুরু করলাম,
আমার এই বলতে চাই শুরু করার পর আমার মনে হলো আমি যেন একটা সঞ্জীবনী শক্তি পেয়ে গেলাম। এই যে প্রতিদিন আমি আমার এই বলতে চাই আঙিনায় আপনাদের সাথে কথা বলি, আমার মনের যে অনুভব, সেই অনুভবের কথাগুলো আমি মন খুলে বলি, আর আপনারা একজন, দুইজন, তিনজন এভাবে করে যখন দেখেন আমার অনুভবের বিষয়গুলোকে মনে হয় যে ভাগাভাগি করে নিচ্ছেন, তখন আমার মনটা একটা অন্য এক আনন্দে ভরে ওঠে। আর এই যে এই প্রতিদিনের এই বলাতে, এই বিষয়ে, এই কন্টেন্ট, এগুলো ঠিক করতে গিয়ে আমি যে শিখছি প্রতিনিয়ত, এই শিখার আনন্দ আমাকে একটা বাঁচার পথ দেখিয়েছে। এখন আমার মনে হয় যে আমি আরও অনেক লম্বা পথ পাড়ি দিব আপনাদেরকে সাথে নিয়ে। এবং আপনারা এই যে আমার এই বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, সেই ক্যান্সার যোদ্ধার ভিডিওতেও আপনারা অনেকভাবে আপনাদের অনুভবের কথা জানিয়েছেন, আমাকে উৎসাহিত করেছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা জানেন না, আপনারা আমার বেঁচে থাকার একটা বড় প্রেরণা। এই যে আমি যদি একজন মানুষের আমার একটা কথা কোনো কাজে লাগে, এটা আমার জন্য যে কত বড় পাওনা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকে আমার এই বলতে চাই আঙিনা এবং আপনারা আর বলতে চাই আঙিনা, এটা আমার জন্যে বেঁচে থাকার প্রেরণা, আমার সঞ্জীবনী শক্তি। তাই আজকে এই 100তম পর্বে কেন আমি সবসময় ভালো থাকি এবং আনন্দে থাকি, কি সেই রহস্য, সেটা আপনাদেরকে বললাম। এই যে ভয় না পাওয়া, এই যে আমার চিরাচরিত নিজের রোগের ব্যাপারে সাহস। আমি শুধুমাত্র কাতর হয়েছি আপনজনের রোগের বিষয়ে, কিন্তু আমার নিজের রোগের বিষয়ে আমি একদিনের জন্যেও ভয় পাইনি। এই যে সাহস, এটা একটা কারণ। এরপর এখন আমি যখন নতুন নতুন কাজ করছি, এই যে নতুন নতুন কাজের যে আনন্দ এবং এত মানুষের সাথে যুক্ত হওয়ার যে একটা ভেতরে একটা উজ্জীবিত হওয়া, একটা আনন্দ, এই সব কিছুর সংমিশ্রণে আমি সব সময় ভালো থাকি, প্রাণবন্ত থাকি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই 100তম পর্বের এই লম্বা কাহিনী আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছেন, সেজন্যে আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আমি যেন আমার শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার এই বলতে চাই এই আঙিনায় কথা বলতে পারি, এবং আমার কথা দিয়ে আমি যেন কোনো না কোনো মানুষের সেবা করতে পারি, পাশে দাঁড়াতে পারি। আমাকে আপনারা আশীর্বাদ করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।